মিডিয়াতে দুর্ভাগ্যজনকভাবে 53 বছর ধরে ভারতীয় দালালরা প্রধানত অনুপ্রবেশ করেছে। আমাদের বেশিরভাগ মিডিয়ার মালিক এবং সম্পাদকরা ভারতীয় দালাল। এরা যে ন্যারেটিভটা তৈরি করে বাংলাদেশে, সেই ন্যারেটিভ ভারতের সাথে বাংলাদেশকে মিশিয়ে দেওয়ার ন্যারেটিভ, আমাদের ইমানকে দুর্বল করার ন্যারেটিভ, আমাদের মুসলমানদের পদানত করবার ন্যারেটিভ। সেই ন্যারেটিভের বিরুদ্ধে আমাদের কালচারাল সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এবং ইনশাআল্লাহ আপনাদের আমি কথা দিচ্ছি, আমি যতদিন জীবিত থাকবো, আল্লাহ যতদিন আমাকে জীবিত রাখবেন, যতদিন আমার দেশ এখানে প্রকাশিত হবে, ততদিন এই ভারতীয় সাম্রাজ্যবাদী মিডিয়ার বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের লড়াই কিসের বিরুদ্ধে ছিল? এই যে 5 তারিখে এই লড়াইতে অগণিত তরুণ যুবক, ছাত্র এবং জনতা বুকের রক্ত দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করেছে। এই লড়াই কি শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল? না, এই লড়াই ছিল একাধারে শেখ হাসিনার ফ্যাসিবাদ এবং ভারতীয় সম্প্রসারণবাদ ও হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই ছিল। এবং এই লড়াইয়ের যে 2টি ভাগ, তার মধ্যে আলহামদুলিল্লাহ অগণিত শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে পরাভূত করতে সক্ষম হয়েছি। এবং ভারতীয় যে দালাল শেখ হাসিনা 1981 সালে বাংলাদেশকে ধ্বংস করবার মিশন নিয়ে বাংলাদেশে এসেছিল, সেই শেখ হাসিনা 2024 সালে বাংলাদেশের প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়ে তার প্রভু দিল্লিতে ফিরে গিয়েছে। তার প্রভু দিল্লির দেশে গিয়ে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকে আমাদেরকে আবার পরাজিত করবার ষড়যন্ত্র চালানো হচ্ছে। এবং এই ষড়যন্ত্রের বিভিন্ন রূপ আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে। এখনো 3 মাস অতিবাহিত হয় নাই, তার মধ্যে আমরা আনসার বিদ্রোহের নামে ষড়যন্ত্র দেখেছি, আমরা শ্রমিকদের বিদ্রোহের নামে ষড়যন্ত্র দেখেছি, আমরা ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়ার নামে ষড়যন্ত্র দেখেছি। এখন মাইনরিটি কার্ডের ষড়যন্ত্র শুরু হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে এই ষড়যন্ত্রের মূল ঘাঁটি চট্টগ্রাম। এই চট্টগ্রামে আমরা কয়েকদিন পর পর রয়ের এজেন্টদের মাধ্যমে এখানে তথাকথিত মাইনরিটিদের বিভিন্ন সভা সমাবেশ দেখতে পাচ্ছি। এবং গতকাল আমেরিকায় যে ইলেকশন হতে যাচ্ছে, সেই ইলেকশনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, যিনি সাবেক রাষ্ট্রপতি, তিনি একটি টুইট দিয়েছেন। এই টুইটে কিন্তু আমাদের জন্য বড় বার্তা আছে, বিপদের বার্তা আছে। এই টুইটে তিনি বলেছেন বাংলাদেশে নাকি মাইনরিটিদের উপরে অত্যাচার চলছে। তিনি সর্বৈব মিথ্যা কথা বলেছেন। বাংলাদেশে কোনো মাইনরিটিদের বিরুদ্ধে কোন রকম অত্যাচার চালানো হয় নাই এবং এমনকি 5ই আগস্টের পরে কোন হিন্দুর বাড়িতে, কোন হিন্দুর ব্যবসা প্রতিষ্ঠানে, কোন হিন্দুকে টার্গেট করে কোনো আক্রমণ চালানো হয় নাই। তাহলে কি আক্রান্ত হয় নাই মাইনরিটিরা? হ্যাঁ, হয়েছে। কিন্তু কারা হয়েছে? যারা হয়েছে তারা মাইনরিটি হিসাবে আক্রান্ত হয় নাই, তারা ফ্যাসিবাদের দালাল হিসেবে আক্রান্ত হয়েছে। এবং সেখানেও আমি যদি হিসাব করি তাহলে দেখব মুসলমান ফ্যাসিবাদের দালালদের প্রতি বেশি মাত্রায় আক্রমণ হয়েছে, সেই তুলনায় হিন্দু ফ্যাসিবাদের দালালদের প্রতি অতি কম আক্রমণ হয়েছে। আপনারা চট্টগ্রামে যদি হিসাবগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার বক্তব্য সত্য কিনা মিথ্যা। আপনারাই বিচার করবেন যে আমি ঠিক বলেছি কিনা। আপনারা গুনতে পারবেন না যে কয়টা হিন্দুর বাড়িতে, কয়টা হিন্দু ফ্যাসিস্ট ব্যবসা প্রতিষ্ঠান কিংবা তার বাসাবাড়িতে আক্রমণ হয়েছে। কয়েকটি হলেও হতে পারে। সেই তুলনায় মুসলমান দালালদের বাড়িতে বেশি আক্রমণ হয়েছে, এটা সত্য কথা। কাজেই আগামী নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি যে টুইটটি দিয়েছেন সেটি মিথ্যা, কিন্তু সেটি বাংলাদেশের প্রতি হুমকি। এই হুমকিটিকে আমাদের গভীরভাবে বিবেচনা করতে হবে এবং মোকাবেলা করবার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।
প্রস্তুতিটা কি? প্রস্তুতিটা এক কথায় বাংলাদেশের তৌহিদি জনতা এবং ফ্যাসিবাদ বিরোধী জনতা এবং ভারতীয় সাম্রাজ্যবাদ বিরোধী জনতার সীসাঢালা ঐক্য হচ্ছে একমাত্র আপনার সেটার প্রিপারেশন আমাদের নিতে হবে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনারা রাজপথ ছাড়বেন না। আমাদের একটা ভুল হয়েছে 5 তারিখের পর থেকে। আমরা 5 তারিখের পর থেকে আমরা মনে করেছি যে আমাদের বিজয় লাভ হয়ে গেছে এবং আমরা রাজপথ ছেড়ে দিয়েছি। আমাদের ছাত্র জনতা রাজপথ ছেড়ে দিয়েছে, আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে, আমাদের রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনের প্রিপারেশন শুরু করে দিয়েছে। তারা বুঝতে পারছে না যে আমাদের লড়াইয়ের একাংশ মাত্র আমরা বিজয় লাভ করেছি, চূড়ান্ত লড়াইয়ে এখনো বিজয় লাভ করি নাই। একটু আগে আমার ভাতিজা মুফতি হারুন ইজারকে আমি বলছিলাম, ওহদের যুদ্ধের কথা বলছিলাম। ওহদের যুদ্ধেও মুসলমানরা মনে করেছিলেন যে আমাদের বিজয় লাভ হয়ে গেছে এবং সেই ভুলের কারণে কুরাইশরা গিরিপথ দিয়ে আক্রমণ করে সেই যুদ্ধে আমাদের অনেক সাহাবী সেদিন শহীদ হয়েছিলেন। এমনকি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক পর্যন্ত সেদিন শহীদ হয়েছিল একটি মাত্র ভুলের কারণে, যে বিজয় লাভের আগেই তারা ধরে নিয়েছিল তাদের বিজয় লাভ হয়ে গেছে। আজকে আমাদের সেই ওহুদের যুদ্ধ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বিজয় লাভ হয় নাই যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান থেকে, ব্যুরোক্রেসি থেকে, মিডিয়া থেকে, সেনাবাহিনী থেকে, পুলিশ থেকে, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আমরা ভারতীয় দালালদের উৎখাত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বিজয় সংহত হবে না। কাজেই আমাদের সেই বিজয় সংহত করবার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক দলগুলির প্রতি আমি আহ্বান জানাই, আপনারা রাজনীতি করেন, আপনারা হিসাব করতে থাকেন যে কে ক্ষমতায় যাবেন, তাতে আমাদের কোনো সমস্যা নাই, আমরা আমাদের পছন্দ মতো ভোট দিতে পারলেই খুশি। কিন্তু আপনাদের সেই সময় এখনো আসে নাই, এটা দয়া করে আপনারা উপলব্ধি করুন। সেই সময় আসতে এখনো দেরি আছে। আপনারা আগে ভারতীয় সম্প্রসারণবাদের দালালদের বাংলাদেশ থেকে উৎখাত করুন, তারপরে আপনারা নির্বাচনের প্রস্তুতি নেন, আমাদের কোনো আপত্তি নাই। আর আমাদের আলেম সমাজের প্রতি, আলেম সমাজের একজন নেতা এখানে বসে আছেন, তার পাশে বসে আমি বলছি, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বিভিন্ন শরিয়ার বিষয়ে বিতর্ক করেন, কোনো সমস্যা নাই। আমরা যারা শরিয়া বুঝি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করি, বেসিক প্র্যাকটিসিং মুসলিম, আমরা আপনাদের সবার বক্তব্যকে সম্মান করি এবং বোঝার চেষ্টা করি। আপনারা বিতর্ক করেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু রাজনৈতিকভাবে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের ফ্যাসিবাদ এবং ভারতীয় সাম্রাজ্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ, এটার বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। এবং আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, বাংলাদেশের 90% মুসলমান তৌহিদি জনতা আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ভারত যত শক্তিশালী দেশ হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র যত শক্তিশালী দেশ হোক না কেন, আমাদের এই তৌহিদি জনতার সাথে লড়াইয়ে তারা ইনশাআল্লাহ পরাজিত হবে, ইনশাআল্লাহ। আর আমার ভাতিজা মুফতি হারুন ইজার যেটা বলে গেল, তার সাথে আমি একমত। আমাদের সেই লড়াইয়ে বিজয় আসার পরেও আমাদের সাংস্কৃতিক লড়াই অব্যাহত রাখতে হবে। সেই বিজয় হয়ে যাওয়ার পরে আমাদের এটা মনে করলে হবে না যে আমরা এবার বিজয় হয়ে গেছে, আমরা যার যার ঘরে ফিরে যাই। আমাদের তখন এই যে ভারতীয় দালাল শ্রেণীর বিরুদ্ধে আমাদের মিডিয়াতে দুর্ভাগ্যজনকভাবে 53 বছর ধরে ভারতীয় দালালরা প্রধানত অনুপ্রবেশ করেছে। আমাদের বেশিরভাগ মিডিয়ার মালিক এবং সম্পাদকরা ভারতীয় দালাল। এরা যে ন্যারেটিভটা তৈরি করে বাংলাদেশে, সেই ন্যারেটিভ ভারতের সাথে বাংলাদেশকে মিশিয়ে দেওয়ার ন্যারেটিভ, আমাদের ইমানকে দুর্বল করার ন্যারেটিভ, আমাদের মুসলমানদের পদানত করবার ন্যারেটিভ। সেই ন্যারেটিভের বিরুদ্ধে আমাদের কালচারাল সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এবং ইনশাআল্লাহ আপনাদের আমি কথা দিচ্ছি, আমি যতদিন জীবিত থাকবো, আল্লাহ যতদিন আমাকে
জীবিত রাখবেন। যতদিন আমার দেশ এখানে প্রকাশিত হবে ততদিন এই ভারতীয় সাম্রাজ্যবাদী মিডিয়ার বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং সেই লড়াইতে আমার ভাতিজা যেমন বলেছে সে সহযোগিতা করবে, আপনাদের কাছেও আমার সেই লড়াইতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আর একটি আশার কথা বলে আমার বক্তব্য শেষ করব, সেটি হলো আলহামদুলিল্লাহ গত 16 বছরে আমাদের দেশের তরুণ সমাজকে বিভ্রান্ত করবার জন্য বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের বিনোদন জগৎ এমন কোনো কাজ নাই যেটা করে নাই। সারাদিন ব্যক্তি বন্দনা করা হয়েছে, বাংলাদেশে ব্যক্তি পূজা করা হয়েছে শেখ মুজিবুর রহমানের নামে, তার মূর্তির নামে সারা দেশ ভরিয়ে দেওয়া হয়েছে। মিডিয়াতে, তারপরে টেলিভিশনে, নাটকে, সর্বত্র ইসলাম বিদ্বেষী প্রচারণা চালানো হয়েছে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, আমাদের তরুণ সমাজ তাতে বিভ্রান্ত হয় নাই, তাদের ব্রেন ওয়াশ করা সম্ভব হয় নাই আলহামদুলিল্লাহ। এবং তারা আজ রুখে দাঁড়িয়েছে। আমি বিদেশে আপনারা জানেন 5 বছর আমি জেলে ছিলাম, তারপর 6 বছর নির্বাসনে ছিলাম। সুতরাং 11 বছর আমি মুক্ত থাকতে পারি নাই। আজকে 11 বছর পরে যখন আমি দেশে ফিরে এসেছি, এসে দেখলাম আমার দেশের তরুণ জনতা জেগে গেছে। আমার দেশের তরুণ জনতা তারা শত্রু মিত্র চিনতে শিখেছে। এক বাক্যে তারা বলছে আমাদের প্রধানতম শত্রু ভারত, এই নিয়ে তাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমি গতকালের একটা ঘটনা আপনাদেরকে বলি। গতকাল আমি চিটাগাং ক্লাবে গেছিলাম রাত্রের খাওয়া খাওয়ার জন্য, রাত্রি 9:30-এর সময়। সেখানে আমি গাড়ি থেকে নামার পরে দেখি 15-16 জন ছেলে মেয়ে বাচ্চা তারা গল্প করছে। তারা সবাই এই লড়াইয়ের মধ্যে সৈনিক ছিল। তারা আমাকে দেখতে পেয়ে সব ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমার মনে হলো এর থেকে বড় সম্মান আমি পাই নাই, কারণ আমার ধারণা ছিল আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, মুরব্বী মানুষ, আমাকে এই ইয়াং জেনারেশন কিভাবে চিনবে যাদের বয়স 20 থেকে 22 বছর। আলহামদুলিল্লাহ তারা সবাই দেখি আমাকে চেনে এবং সবাই ছবি তোলার জন্য অস্থির হয়ে গেল। তার মানে হচ্ছে তারা ব্যক্তি মাহমুদুর রহমানকে পছন্দ করছে না, তারা মাহমুদুর রহমান যে বক্তব্যটা দিয়েছে গত 20 বছর ধরে সেই বক্তব্যকে তারা সমর্থন করছে। তার মানে এই আদর্শকে তারা ধারণ করেছে, তারা ইসলামী আদর্শকে ধারণ করতে শিখেছে এবং তারা ভারতীয় সাম্রাজ্যবাদকে প্রতিহত করবার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। কাজেই আমি অত্যন্ত আশাবাদী, যে দেশে তরুণ সমাজ জাগ্রত থাকে সেই দেশকে কোনোদিন পদানত করা যায় না। এবং এই যে আমাদের বিপ্লব সংগঠিত হয়ে গেল, সেখানে কত তরুণ জীবন দিল এবং সেই জীবন দান যারা করেছে তাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসার অনেক তরুণ যুবকরা আছেন। আমি নিজে জানি এই যাত্রাবাড়ি এলাকায় যে লড়াইটা হয়েছে এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে, সেই লড়াইতে আমাদের কওমির ছেলেরা নেতৃত্ব দিয়েছে, তারা শহীদ হয়েছে, সেখানে সাহসের সাথে লড়াই করেছে এবং লড়াইতে বিজয়ী হয়েছে। তাদের সেই লড়াইয়ের বিরচিত কাহিনী আমাদের তুলে ধরতে হবে আগামী তরুণকে উজ্জীবিত করবার জন্য। ইনশাআল্লাহ আমার দেশ আসার পরে নিয়মিতভাবে তাদের লড়াইয়ের কাহিনী প্রতিদিন আমার দেশ পত্রিকায় লেখা হবে যে কিভাবে আমাদের কওমির ইয়াং জেনারেশন লড়াই করেছে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এতক্ষণ আপনাদের মুসল্লিদের সামনে আজকে এই পবিত্র জুম্মার দিনে আমার মতো সাধারণ ব্যক্তিকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমার ভাই মুফতি ইজহার এবং তার সুপুত্র মুফতি হারুন ইজহারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার পত্রিকার জন্য দোয়া করবেন এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।